ক্লাস শুরু করব। আগের দিন নন প্রজেক্টিভ মেথড অফ পার্সোনালিটি পড়িয়েছিলাম, আজকে বলেছিলাম প্রজেক্টিভ মেথড পড়াবো। নন প্রজেক্টিভ মেথড আমরা আগের দিন বলেছি ডিরেক্ট মেথডের মধ্যে পড়ছে, তো যেখানে সাবজেক্টের সাথে আমরা ডিরেক্টলি ইন্টারাকশন করছি, অর্থাৎ সেটা ভার্বালি হতে পারে, রিটেন হতে পারে, কিন্তু সাবজেক্টের সাথে আমরা নিজের মানে কথাবার্তার মধ্য দিয়ে বা কখনো তার যেরকম টেস্ট প্রয়োজন হচ্ছে বা যেটার দরকার হচ্ছে সেটা অ্যাপ্লাই করে তার সম্পর্কে আমরা একটা প্রেডিক্ট করছি, তাই তো। কিন্তু আমরা যখনই ইনডিরেক্ট মেথড ইউজ করছি, ডিরেক্ট মেথডের কিন্তু অনেক অসুবিধা হয়। তার কারণ হচ্ছে আমরা যখন সাবজেক্টকে এটা মানে সাবজেক্ট কিন্তু আগে থেকে জেনে যাচ্ছে যে ডিটেল মানে সেই টেস্ট বা যেটাই তার উপর অ্যাপ্লাই করা হচ্ছে কেন তার ডিটেলসটা, অর্থাৎ কেন এই টেস্ট দেওয়া হচ্ছে, কিসের জন্য বা কি চাইছে টেস্টটা বের করতে, সেটা কিন্তু সে জেনে যাচ্ছে। কিন্তু যার জন্য কি হচ্ছে যে ওই সাবজেক্ট জেনে যাওয়ার ফলে যেটার ঘটনা যেটা হচ্ছে যে সাবজেক্ট কিন্তু কোনো মানে নিজের কোনো নেগেটিভ যদি তার ক্যারেক্টার থাকেও সে কিন্তু সেই জিনিসটা যদি ভাবছে যে সমাজের কাছে আমি কেন আমার নেগেটিভ দিকটা বার করব, সে কি করছে, সে কিন্তু তার মতো করে আনসার দিচ্ছে। মানে অনেক সময় দেখা যায় যে প্রকৃত আনসার বা প্রকৃত আনসার তো এখানে নেই, প্রকৃত যে বিষয়টা কিন্তু বেরোয় না। অর্থাৎ আমরা কিন্তু এই যখনই আমাদের সেলফ রিপোর্ট মেজার্স বা ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সাবজেক্ট কিন্তু অনেক সময় সোশ্যাল ডিজায়ার অর্থাৎ সমাজ যেরকম চাইছে সেই অনুযায়ী কিন্তু তারা উত্তর দিচ্ছে এবং মানে তার সম্পর্কে যেটা প্রয়োজন সেটার ডিটেলস দিচ্ছে। কিন্তু আরেকটাও জিনিস দেখা যায় যে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় স্টেটমেন্টের ক্ষেত্রে এগ্রি ডিসএগ্রি থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগ্রিতেই রাইটটা দিচ্ছে। তো কারণ হচ্ছে এখানে সে কিন্তু ব্যক্তি নিজের নেগেটিভ দিকটা প্রকাশ করতে চাইছে না। কিন্তু ইনডিরেক্ট মেথডে আমরা কি করছি, আমরা কিন্তু সাবজেক্টের সাথে ডিরেক্টলি কোনো প্রশ্ন করতে পাচ্ছি না, আমরা কিন্তু ইনডিরেক্টলি প্রশ্ন করছি। এবং এই প্রশ্ন করি বা যেটাই করি না কেন, সবসময় যে প্রশ্ন করছি তা তো নয়, কিন্তু ইনডিরেক্ট মেথডে আমরা কি করছি না, আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারছি না। সাবজেক্ট কিন্তু মানে মোটামুটি তার আনকনসিয়াস মাইন্ড থেকে সে যা যা বলছে সেটার উপর বেস করে কিন্তু তার একটা ইমেজ আমরা পাচ্ছি। এই ইনডিরেক্ট মেথড মধ্যে যেটা পড়ছে সেটা আগের দিন বলেছিলাম প্রজেক্টিভ মেথড, তাই তো। প্রজেক্টিভ মেথডের বাংলা হলো প্রক্ষেপণ অভিক্ষা বা প্রতিফলন অভিক্ষা। এই যে প্রজেক্টিভ মেথড বলার আগে আমরা বলে নিই যে প্রজেক্টিভ মেথডের দিকে তাকিয়ে দেখো, যেখানে আমরা বলেছিলাম ইনডিরেক্ট মেথডে প্রজেক্টিভ টেস্ট, যেখানে কিন্তু 3টে টেস্টের কথা তোমাদের বইতে আলোচনা করা আছে। তার মধ্যে একটা রসা ইংব্লট অভিক্ষা, রসা ইংব্লট টেস্ট যেটা বলা হয়, এটা যদিও বাংলা হচ্ছে রসা মসি ছাপ অভিক্ষা। সেকেন্ড হচ্ছে কাহিনী সংপ্রত্যক্ষণ পরীক্ষণ পদ্ধতি, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট। এই কাহিনী সংপ্রত্যক্ষণ পদ্ধতির ইংরেজি নাম হচ্ছে থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট। দেখো আমি স্ল্যাশ দিয়ে লিখেছি TAT, এই TATর ফুল ফর্ম কিন্তু চাওয়া হয়, তাহলে বলবে থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট। আর একটা দেখো নিচে চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট, এটা যদিও আমার এই এটা লেখা হয়নি, CAT ক্যাট, ক্যাটের ফুল ফর্ম কি সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট। আরেকটা এখানে আলোচনা করা হয়েছে শব্দানুষঙ্গ অভিক্ষা, ইংরেজিতে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। তাহলে আমি শুধুমাত্র এখানে বলতে চাইছি ইনডিরেক্ট মেথডের মধ্যে কি রয়েছে প্রজেক্টিভ মেথড, যেটার এই 3টে সম্পর্কে তোমাদের বইতে আলোচনা করা আছে। এছাড়াও যে প্রজেক্টিভ মেথড আরও অনেক রয়েছে, তার মধ্যে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, পার্সন টেস্ট, এই সমস্ত কিন্তু সাহায্যে আমরা ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করতে পারি। আর একটা জিনিস আমি এখানে বলছি, দেখো আমরা কি বলেছি, প্রজেক্টিভ টেস্ট হচ্ছে ইনডিরেক্ট মেথড। এবং দেখো আমি এখানে কয়েকটা কি পয়েন্ট দিয়েছি, যেখানে বলা হচ্ছে ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমি কি বললাম, কোনো ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু তা করা হয় না, এবং যেটা দেওয়া হয় সেটা যে কোনো টেস্ট হোক বা যেটাই হোক না কেন সেটার কিন্তু কোনো নির্দিষ্ট রেসপন্স হয় না, সব রেসপন্সে কিন্তু সঠিক, ঠিক আছে। এবং এখানে কিন্তু কোনো এই যে বললাম ফিক্সড কোনো আনসার নেই, প্রত্যেকটা রেসপন্সে কিন্তু যে সাবজেক্ট যে রেসপন্সে দিচ্ছে সেটা কিন্তু কিছু না কিছু একটা রিভিল করছে আর কি। এবং ইন্টারপ্রিটেশন করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভ হয় অনেক সময়। এছাড়া কিন্তু সাবজেক্ট ডিরেক্ট তার সম্পর্কে যেটা বলছে বেশিরভাগ ক্ষেত্রেই আনকনসিয়াস মাইন্ড থেকে। তাহলে
ইনডিরেক্ট মেথড যেটার মধ্যে প্রজেক্টিভ মেথড যেটা আমরা বলছি, সেই প্রজেক্টিভ টেস্ট কাকে বলে? প্রজেক্ট কথাটার মানে কাকে বলেটা কথা নয়, কথা হচ্ছে যে প্রজেক্টিভ টেস্টকে আমরা প্রজেক্ট কেন বলছি। এখানে আমরা কিছু ছবি মানে কিছু পিকচার দেখানো হয়, যে পিকচারগুলো তাকে শো করানো হয় বা প্রজেক্ট করা হয়। কাকে প্রজেক্ট করা হয়? যার উপর অ্যাপ্লাই করা হয়। আমরা জানি তাকে কি বলে, তাকে বলা হয় সাবজেক্ট, বা যদি কোনো ক্লায়েন্ট বা পেশেন্ট আসে তার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, যেটা অ্যাপ্লাই করা হচ্ছে তাকে আমরা কি বলবো? স্টিমুলাস। যার এবং স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে সাবজেক্ট যেটা বলছে সেটাকে আমরা বলছি রেসপন্স। তাহলে প্রজেক্টিভ মেথডে কোনো কিছু মানে কিছু শো করানো হচ্ছে, দেখানো হচ্ছে, এবং যাকে দেখানো হচ্ছে তাকে আমরা বলছি অবশ্যই সাবজেক্ট, পেশেন্ট, ক্লায়েন্ট যেটাই বলি, এবং যে জিনিসটা দেখানো হচ্ছে তাকে আমরা বলছি স্টিমুলাস, এবং যে তার পরিপ্রেক্ষিতে যে উত্তর সেটাকে আমরা বলছি রেসপন্স, তাই তো? তো এই যে রেসপন্স মানে সাবজেক্ট যে যিনি রেসপন্সটা দিচ্ছে স্টিমুলাস দেখে, সেটা ছবি, পার্টিকুলার ছবি হতে পারে, কোনো আনস্ট্রাকচার্ড হতে পারে, অর্থাৎ এমন কিছু ছবি যে ছবিটার কোনো পার্টিকুলার কোনো আনসার হয় না যে এটাই বলছে, যে যার মতো আনসার দিতে পারে। আমরা আগেই বললাম ইনডিরেক্ট মেথড ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ফিক্সড আনসার নেই, সমস্ত কিছুই কিন্তু সমস্ত রেসপন্সই ঠিক, কোনোটাই খারাপ বা কোনোটা ভালো এ কথা কিন্তু কখনোই বলা যাবে না, ঠিক আছে? আর কি জানতে হবে না, প্রজেক্টিভ মেথড যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমরা সেই সাবজেক্টের উপর অ্যাপ্লাই করার পর সে যেটা বলছে সেই প্রত্যেকটা আনসার, প্রত্যেকটা তার রেসপন্স, আনসার আমি বলবো না, কোনো কোয়েশ্চেন এখানে করার পরও যেটা সে রেসপন্স যেটা দিচ্ছে সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার আনকনসিয়াস মাইন্ড, তার ভাবনা, তার চিন্তা, তার যে মানসিকতা সমস্ত কিন্তু আমরা অনেকটাই তার এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যার উপর ভিত্তি করে তার পার্সোনালিটি সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। এই প্রজেক্টিভ মেথডের মধ্যে যেটা আছে সেটা হলো রসাক ইন ব্লট টেস্ট। হ্যাঁ, রসা মসি ছাপ অভিক্ষা। রসার মসি ছাপ অভিক্ষা যখন আমরা বলছি, কে প্রবক্তা? কথাতেই বুঝতে পারছি, হারমান রসা। তার নাম হারমান রসা, তিনি ছিলেন সুইজারল্যান্ডবাসী মনোবিদ। এবং দেখো আমি খুব অল্প কথা এখানে লিখে দেখিয়েছি। প্রবর্তক হলেন সুইজারল্যান্ডবাসী, যিনি মনোবিদ চিকিৎসক হারমান রসা, ঠিক আছে? এখানে 10টি কালির ছাপ আছে, ছাপের কার্ড তৈরি করা হয়। সেটা সম্পর্কে আগে বলি যে মসি ছাপ অভিক্ষা বা ইঙ্ক ব্লট বলতে কি বলছে, কিছুই না। যদি আমরা একটা বইতে আমরা যদি একটা কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে আমরা দেখি, সাদা কাগজটাকে যদি আমরা মধ্যে যদি একটু ইঙ্ক ফেলে দিই, তাহলে সেই ইঙ্ক ফেলে দেওয়ার পর আমরা কি করব, সেই ইঙ্ক যখন সেটা, যেটার কথা তোমাদের বলছিলাম যে যদি আমরা একটা সাদা কাগজের ওপর ইঙ্ক কালি ফেলে দিই, এবং সেই কালিটা ফেলে দিয়ে আমরা যদি ঠিক দেখো এই সাদা একটা, যদি এটা যদিও এটা বইতে লেখা আছে, কিন্তু এই সাদা কাগজ যদি হয় এবং এতে যদি কালি ফেলে দিই করে জিনিসটা কীভাবে চেপে দিই, তারপরে যে ছবিটা আসে সেটা দেখতে ঠিক দেখো এই রকম হয়। ঠিক দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এই রকম দেখতে হয়, হ্যাঁ, বা এরকম যদি হয়, এইটা দেখিয়ে এই ঠিক ফার্স্ট কার্ডই কিন্তু এই রসাক ইঙ্ক ব্লট, এগুলো কি মসি ছাপ অভিক্ষা বা ইঙ্ক ব্লট টেস্ট বলে। প্রত্যেকটা রসাক যিনি মানে হারমান রসা 10টি কার্ড এরকম তৈরি করেছিলেন, এবং এই প্রত্যেকটা কার্ডই কিন্তু এই কাল ছাপের ওপর ভিত্তি করেই হয়েছিল। কিন্তু এখানে 5টি কার্ড ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 2টি কার্ড হচ্ছে রেড কালার, এবং আর 3টি আদার্স এমনি অন্যান্য কালারের, ঠিক আছে? তাহলে কি বললাম, প্যাস্টেল কালার একটা, 5টা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 2টো রেড কালারের কার্ড, আর 3টে ছিল পেস্টেল কালার যেটা বলে সেই কালারের বিভিন্ন কার্ড। তো প্রত্যেকটা কার্ড ফার্স্ট একটা কার্ড আমি যিনি আছেন সাবজেক্টকে আমি প্রেজেন্ট করার পর আমরা বলবো যে কি মনে হচ্ছে তোমার এই ছবিটা দেখে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, এই যে ছবিটা কালো, এই ছবিটা সব দেখতে পাচ্ছ, সেটা বলানো হয় যে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে, ঠিক আছে? দেখা যায় যে এই ছবিটা দেখে কেউ বলছে বাটারফ্লাই, কেউ বলছে কুমির, কেউ বলছে বাদুড়,
কেউ বলছে আবার যে দুজন ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে, মানে ভ্যারাইটি অফ রেসপন্স কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। কেউ যে যেটা বলছে সেটাই কিন্তু ঠিক, কোনোটাই কিন্তু যদি একজনের পর আর একজনের ওপর অ্যাপ্লাই করা হয় তাহলেও কিন্তু যে যেটা যার মনে হবে সেই রেসপন্সটাই ঠিক। বিভিন্ন রকমের রেসপন্স, কোনোটা একটা আবার এই টোটাল ফিগারটা দেখে প্রথমে জিজ্ঞাসা করা হলো যে তোমার এই ফিগারটা দেখে কি মনে হচ্ছে, আবার পার্টিকুলার তোমার এই পোর্শনটা দেখে, মানে পার্ট বাই অ্যাজ আ হোল টোটাল ফিগার সেটা জানা হয়, আবার তার সাথে পার্ট বাই পার্টও এক একটা পোর্শন করে করে জিজ্ঞাসা করা হয় যে এখানটা কি মনে হচ্ছে এখানটা। এবং দেখা গেছে, এবং এটা আমরা অ্যাপ্লাই করে দেখেছি, যে রেড কালার যে কার্ড সেখানে কোথাও হয়তো রেড একটা মানে লাল রং চলে যাচ্ছে যেন মনে হচ্ছে, এবং কেউ রেসপন্সে বলছে যে কেউ বলছে যে রেড কালার এটা যেন মনে হচ্ছে যে কাউকে খুন করা হয়েছে এবং সেখান দিয়ে রক্তটা বয়ে যাচ্ছে, কিন্তু তাকে প্রশ্ন করা যেতে পারবে না, বা আমরা বুঝতে পারছি যে তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি আছে, সেটা বুঝতে পারছি হয়তো কিন্তু ও কেন ওরকমভাবে ভাবলো। এই প্রশ্ন তাকে করা হবে, কখন করা হবে, ঠিক তার পরের পার্টেই রয়েছে এনকোয়ারি পার্ট। এনকোয়ারি পার্টে আমরা কি করব না, এনকোয়ারি করব যে তুমি যে বাটারফ্লাই বলছো, বা তুমি যে কুমির বলছো, বা তুমি যে বলছো এখান থেকে রক্তটা বয়ে যাচ্ছে, কেন তোমার মনে হচ্ছে, কেন তুমি এই কথাটা বলছো, কি ভেবে তুমি বলছো। তখন হয়তো দেখা গেল সে তার যাবতীয় ভাবনা আছে, হয়তো কোনো এক সময় কোনো একটা ভাবনা, কোনো একটা জিনিস তার মধ্যে রয়েছে, বা হয়তো কোনো একটা সময় সে জীবনে কোনো খারাপ অভিজ্ঞতা পেয়েছে, হতে পারে সেগুলো থেকে তার উপর ভিত্তি করে সে কিন্তু সেই একটা ইমেজ তৈরি করেছে। তো এই রকমভাবে প্রত্যেকটা কার্ড এবং দেখা যায় যে প্রতিটা কার্ড এক একটা রকম কিন্তু মানসিকতা প্রকাশ করে, এবং এটা প্রমাণিত দেখেছি যে প্রতিটা কার্ডের ক্ষেত্রে, যেমন যখন আমরা দুটো রেড কালারের পর যখন তিনটে আদার্স বিভিন্ন কালারের আছে, সেখানে কিন্তু অনেক সফট মেন্টালিটি প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, সে তার মতো করে বলছে, সব রকম হয়ে থাকে। তো এটার উপর বেস করে কিন্তু আমরা তার পার্সোনালিটি সম্পর্কে অনেকটাই, তার ভাবনা, তার চিন্তা, তার আবেগ, তার কি বলবো, তার চিন্তা শক্তি, তার প্রত্যেকের সাথে তার যে সামাজিক প্রত্যক্ষণ, সমস্ত কিন্তু এটার মাধ্যমে প্রকাশ পায়, এবং যার উপর ভিত্তি করে আমরা তার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা দিতে পারি। তাহলে আমরা রসাক মসিছাপ অভিক্ষা আশা করি বুঝলাম, যেখানে প্রবক্তা হলেন হারমান রসা, যিনি কিন্তু মসিছাপ অভিক্ষা বলতে ইঙ্ক ব্লট, সাদা কাগজের উপর যদি কালি ফেলে দেওয়া হয়, তারপর তাকে চিপে দিয়ে যে ছবি, এই রকমভাবে তিনি কিন্তু সবকটা কার্ডই তৈরি হয়েছিল, যেখানে পার্টিকুলার কোনো রকম ছবি কিন্তু ছিল না যে এটা দেখে এটা মনে হবে। তো রসা মসিছাপ অভিক্ষা ছিল এই রকম। ঠিক তারপরে যেটা বলেছিলাম, কি বলেছিলাম, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট। থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট, এটাকে আমরা কি বলেছি বাংলায়, কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। যখন আমি এমসিকিউ পড়াই তখন নিশ্চয়ই এই জিনিসগুলোই মনে করবে, কারণ আমি কিন্তু সেইভাবেই পড়াই যাতে তোমাদের পরবর্তীকালে যখন পড়বে এমসিকিউ করাবো সেই ক্লাসটা সুবিধা হয়। তো টিএটির ফুল ফর্ম কি সেটা কিন্তু চাওয়া হয়, তখন কি বলতে হবে, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট। এই টিএটি বাংলা হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। একটু দেখে নাও, কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট, ঠিক আছে। এবং এখানে একটা ওয়ার্ড দেখো লিখেছি, হোয়াট ইজ অ্যাপারসেপশন, অর্থাৎ সংপ্রত্যক্ষণ কথাটার সাথে আমরা পারসেপশন জানি, কিন্তু অ্যাপারসেপশন কথাটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এই অ্যাপারসেপশন কথাটা আমি একটু পড়ি, অতীত অভিজ্ঞতার আলোকে, ঠিক আছে, তার মানে আমাদের অতীতে যে আমাদের কনসেপ্ট, কোনো কিছু প্রত্যক্ষ করে, তার মানে কোনো কিছু দেখে ব্যক্তি যখন তার অর্থ নির্ধারণ করতে চায়, তখন সেই প্রত্যক্ষণকেই বলা হয় সংপ্রত্যক্ষণ বা অ্যাপারসেপশন। আবার বলছি, অতীত অভিজ্ঞতার আলোকে কোনো কিছু প্রত্যক্ষ করে ব্যক্তি যখন তার অর্থ নির্ধারণ করতে চায়, তখন সেই প্রত্যক্ষণকেই বলা হচ্ছে সংপ্রত্যক্ষণ। এবং এখানে একটা ওয়ার্ড দেখো লেখা রয়েছে, সংপ্রত্যক্ষণের ক্ষেত্রে কিন্তু একই বিষয়ের অর্থ ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একটা স্টিমুলাস তার রেসপন্স কিন্তু বিভিন্ন ধরনের। আর একটা জিনিস দেখে রাখো, এই পদ্ধতির প্রবক্তা হচ্ছেন কে, মর্গ্যান ও মারে। এবার আমি আসি,
অবশ্যই ডেফিনেশন দেখে আমি ধরে নিচ্ছি বুঝতে পারোনি। সংপ্রত্যক্ষণ বা পারসেপশন যখন বলছে, কি বলছে, কোনো কিছু দেখে, তার মানে সে, আমরা তো জানি প্রজেক্টিভ মেথড অবশ্যই এটা, তাহলে প্রজেক্টিভ মেথডে আমরা কোনো কিছু শো করাচ্ছি, প্রজেক্ট করছি, অর্থাৎ সেটা পার্টিকুলার পিকচার বা এরকম আনস্ট্রাকচার যার কোনো ভূমিকা, যার কোনো স্ট্রাকচার নেই সেরকম পিকচার থাকছে। কিন্তু এই থেমাটিক অ্যাপারসেপশন টেস্টে পার্টিকুলার কোনো একটা ছবি থাকছে, সেই ছবি দেখে যখন আমরা কোনো একটা, আমাদের কোনো একটা, আমাকে বলতে বলা হয় যে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে, ঠিক আছে, যে তোমার কি মনে হচ্ছে ছবিটা দেখে তুমি বলো। তো সেই যখন সে যখন বলছে সেই ছবিটা দেখে সে যখন একটা তার যা মনে হচ্ছে সে বলবে। এবার সেই ছবিটা কিন্তু পার্টিকুলার কোনো একটা ছবি, যে ছবিটা দেখে কিন্তু সাবজেক্টের রেসপন্স কিন্তু কীরকম হচ্ছে সেটা দেখা হয়। যে ছবিটা সে, যে ভাবনা চিন্তাটা সে করছে বা যেটা বলছে, দেখা যায় তার পাস্ট এক্সপিরিয়েন্স কিছু ছিল যেটা দেখে সে কিন্তু সেই ছবিটার মানে ব্যাখ্যা করছে। এবং এটা আমি দেখেছি, এবং তোমরা একবার দেখে নাও ছবি কীরকম হয়। দেখো এইটাই ছিল ফার্স্ট কার্ড মোস্ট প্রবলি, এই যে এটাই ছিল থেমাটিক অ্যাপারসেপশন টেস্টের ফার্স্ট কার্ড। সেখানেও কিন্তু 10টাই কার্ড ছিল হয়তো। এই কার্ডের মধ্যে দেখো একটি মেয়ে বসে আছে, তার মা পেছনে জানলার সামনে, মেয়েটি বসে আছে, তার কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে ছবিটাতে আমরা বুঝতে পারছি একজন ভদ্রমহিলা, একটি মেয়ে বসে আছে, মেয়েটি, এটা আমরা কিন্তু বুঝতে পারছি, যেটা কিন্তু আমরা রসাক মশিছাপে বুঝতে পারিনি। এই ছবিটা দেখে বলা হয় যে তোমার ছবিটা দেখে কি মনে হচ্ছে। এই ছবিটা দেখে যখন দেখা গেছে যে যার মতো, যার যা মনে হচ্ছে সে কিন্তু সেভাবে প্রকাশ করছে। আমি দেখেছি এটা, যে আমার একটি বন্ধু, সে তার মাকে, আমরা এখন পড়তাম একসঙ্গে, তখন সে তার মা অফিস যেতেন খুব স্বাভাবিকভাবে, হয়তো সে তার মাকে খুব মিস করতো। সে বলেছিল যে আমি বসে আছি, আমার মায়ের জন্য অপেক্ষা করছি, আমার মা পেছন থেকে এসে আমাকে ডাকছে, আমি জানলা দিয়ে দেখছি যে মা কখন আসবেন, মা পেছন দিয়ে এসে আমাকে, এবং তার কোথাও হয়তো কোনো, তার মাকে খুব কম সময় পাওয়া, হ্যাঁ, তার মাকে সে মিস করতো, মা বেশি সময় দিতে হয়তো পারতেন না, সেই প্রতিচ্ছবি কিন্তু আমি দেখেছিলাম আমরা সেই টেস্টের মধ্যে, সেরকম টেস্টের মধ্যে আমরা পেয়েছিলাম। সেরকম দেখা যায় যে এই ছবিগুলো যখন তার কাউকে বলতে বলা হয়, তারা যে ধরনের গল্প বলে, হ্যাঁ, অবশ্যই এই টেস্ট অনেক বেশি লেন্দি হয়ে যায়, এবং তারপর প্রত্যেকটা টেস্টে এক একটা ধরে তারপর তার অ্যানালিসিস করা অনেকটাই বেশি কোয়ালিটেটিভ অ্যানালিসিস হয়, অবশ্যই টাফ কাজ। কিন্তু এটার মাধ্যমে দেখা যায় কি আমাদের অনেক পাস্ট এক্সপিরিয়েন্স, অনেক, এই জন্যই বলছে অ্যাপারসেপশন, আমরা অনেক কিছু যেটা আমরা হয়তো বলতে পারছি না কারোর সাথে, আমাদের আনকনসিয়াস মাইন্ডে ছিল, যেখান থেকে আমাদের কিছু কষ্ট বা কিছু ভালো লাগা, সবসময় কষ্ট যে বেরোচ্ছে তা কিন্তু নয়, কখনোই নয়, বা কোনো ভালো এক্সপিরিয়েন্স, সবটাই কিন্তু তার কি হচ্ছে না এই ছবিগুলো থেকে বা এই ছবির মাধ্যমে কিন্তু, বা যেটা বলছে সেইগুলো অ্যানালিসিস করার পর তার পার্সোনালিটি সম্পর্কে কিন্তু একটা আমরা কনসেপ্ট পাচ্ছি। তাহলে এই হলো টিএটি, এবং ছোট শিশুদের উপর অ্যাপ্লাই করার জন্য আমরা দেখলাম সিএটি, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট, সেটাও কিন্তু আমরা পেয়েছি, এবং সেটাও বা ছোট শিশুদের ওপরও সেরকম কোনো ছবি দেখানো হয়, তাদেরকে বলা হয় গল্প বলতে, যেটা তাদের মনে হচ্ছে সেই তার লেখা বা তার বলা জিনিসগুলোর মাধ্যমে সেই শিশুদের ওপরও কিন্তু অ্যাপ্লাই করে তার সম্পর্কে জানতে চেষ্টা করা হয়। তাহলে এটার পর এছাড়াও আর একটা টেস্ট এখানে আলোচনা করা হয়েছে, যেটি হলো ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, যার বাংলা শব্দানুষঙ্গ অভিক্ষা। এই ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টের প্রবক্তা হচ্ছেন ফ্রান্স গ্যালটন। যদিও মানে অ্যাকচুয়ালি শব্দানুষঙ্গ অভিক্ষা বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টের ক্ষেত্রে কেন্ট এবং রোজানফের যে ভূমিকাটা বিশেষ করে লক্ষ্য করা যায়, কিন্তু কি ওয়ার্ড অ্যাসোসিয়েশন কথাটার মধ্যেই বুঝতে পারছি যেটা অ্যাসোসিয়েট করছে কিছুর সাথে, মানে যোগসূত্র। এখানে একটা ওয়ার্ড বলা হয়, সেই ওয়ার্ডটা বলার পর তোমার কি মনে হচ্ছে, যে সাবজেক্ট তার কি মনে পড়ছে সেইটা তাকে বলতে বলা হয়। এবং দেখা হয় যেমন শান্তিনিকেতন, আমরা ফার্স্টেই মনে পড়ছে রবীন্দ্রনাথ, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, মানে
একটা ওয়ার্ড, আমি এটা এক্সাম্পলের মতো করে বললাম, সেরকম সেখানে রয়েছে যে একটা ওয়ার্ড তাকে দেওয়া হলো, সে তার পর কি মনে করছে সঙ্গে সঙ্গে, এবং সেইটা সবাই যে সঙ্গে সঙ্গেই তার রেসপন্সটা করছে তা তো নয়। তাহলে একজনের রেসপন্স করতে কতটা দেরি লাগছে, আর একজনের রেসপন্স হয়তো অনেক তাড়াতাড়ি। তাহলে নিশ্চয়ই যে ব্যক্তি রেসপন্স তাড়াতাড়ি দিচ্ছে এবং যে দেরিতে দিচ্ছে তার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে। তো এর মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় না, অবশ্যই এইটার মাধ্যমে আমরা ব্যক্তির পার্সোনালিটি সম্পর্কে অনেকটাই বুঝতে পারি বা চেষ্টা করতে পারি। সেই ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট হচ্ছে আমাদের শব্দানুষঙ্গ, অর্থাৎ শব্দের সঙ্গে আমাদের যোগসূত্র কতটা, তার উপর ভিত্তি করে হয়তো আমরা আমাদের হতে পারে যে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে শান্তিনিকেতন বললেই কেউ কিন্তু প্রত্যেকে হয়তো বিশ্বভারতীতে কেউ পড়াশোনা করেছে, তার সেখানকার সমস্ত কথা মনে পড়ে গেল এবং সেখানকার গাছপালা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সমস্ত কিছু, তাহলে তার সঙ্গে রিলেটেড তার যে পাস্ট এক্সপিরিয়েন্স এবং ভালো অভিজ্ঞতা, সেগুলো কিন্তু সে যখন বলছে তার মাধ্যমে কিন্তু তার যে ব্যক্তিত্বের একটা পার্সোনালিটির ইমেজ কিন্তু তৈরি হয়ে যায়। এই তিনটে নিয়ে বইতে আলোচনা আছে, কিন্তু এছাড়াও কিন্তু পার্সন টেস্ট আছে, যেখানে কোনো সাবজেক্টকে দেখা যায় বলা হয় যে তুমি তো যদি সাবজেক্ট যদি মেল হয় তাহলে তাকে বলা হয় তুমি কোনো ফিমেলের ছবি আঁকো না, তুমি একটু ছবি আঁকো, মেল বা ফিমেল যে কোনো। যদি সে মেল আঁকে, কোনো মেল ছবি আঁকে, তাহলে তাকে বলা হয় ফিমেল ছবি আঁকো। এরপর বলা হয় দুটো ছবির মধ্যে তুমি একটা গল্প তৈরি করো বা স্ট্যাটা, এইরকম টেস্টগুলো রয়েছে, যে টেস্টগুলো কিন্তু সবটাই এই প্রজেক্টিভ টেস্ট। এই প্রজেক্টিভ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা যদিও এই প্রসেস আবার বলছি একটু লেন্দি, অনেক বেশি সময় লাগে, হয়তো অ্যানালিসিস করতে হয়, কোয়ালিটেটিভ অ্যানালিসিস, প্রত্যেকটা গল্প, প্রত্যেকের রেসপন্স যেটা দিচ্ছেন, প্রত্যেকের রেসপন্স মানে একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ের রেসপন্স যে প্রত্যেকটা কার্ডের অবশ্যই হয়, কিন্তু তাছাড়াও এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই ব্যক্তির পার্সোনালিটির সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা আজকে মেজারমেন্ট অফ পার্সোনালিটি পড়তে গিয়ে আমরা কি দেখেছি, নন প্রজেক্টিভ টেকনিক আর প্রজেক্টিভ টেকনিক। নন প্রজেক্টিভের মধ্যে যেটাকে আমরা বলি ডিরেক্ট মেথড, সেলফ রিপোর্ট মেজার্স, ডিরেক্ট মেথডে ইন্টারভিউ মেথড পড়েছি, আমরা কোয়েশ্চেনিয়ার পড়েছি, তার মধ্যে বিভিন্ন সম্পর্কে আলোচনা করেছি, এবং যেখানে ইনডিরেক্ট মেথডে আমরা সাবজেক্টের সাথে ওরাল বা রিটেন দুরকমভাবেই তার সম্পর্কে আমরা জানতে চেষ্টা করছি, তার সম্পর্কে একটা ইমেজ ধারণা পাচ্ছি, তার উপর ভিত্তি করে তার পার্সোনালিটি সম্পর্কে জাজ করছি। অপর একটি হলো প্রজেক্টিভ টেকনিক, যে প্রজেক্টিভ টেকনিকে সাবজেক্টকে ডিরেক্ট কোনো প্রশ্ন অবশ্যই করা হচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি তার সম্পর্কে, তার আনকনসিয়াস মাইন্ড থেকে তার যে ভাবনা চিন্তা বেরিয়ে আসছে, যে প্রতিচ্ছবি ফুটে উঠছে তার তার এই সমস্ত স্টিমুলাস থেকে, তার উপর ভিত্তি করে তার সম্পর্কে একটা পার্সোনালিটি তৈরি করছি। তো এই গেল আজকে আমাদের মেজারমেন্ট অফ পার্সোনালিটি, মোটামুটি চ্যাপ্টার শেষ। নেক্সট দিন কিন্তু আমরা যেমনভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে শেষে আমরা সেই চ্যাপ্টার সম্পর্কে এমসিকিউ এসএকিউ সম্পর্কে আলোচনা করি, আমরা কিন্তু পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু সেটাই করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি।